সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় ঈদ আনন্দের আজকের এই বিশেষ পর্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানেই হচ্ছে নিজের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, সবার আনন্দকে নিজে ধারণ করা। এবং প্রতিটি ঈদের মাঝে যারা বিভিন্ন প্রফেশনে কাজ করেন তাদের অল্প অল্প করে হৃদয়ের কিছু গল্প থাকে। সেরকমই একজন চিকিৎসক দম্পতির আসলে ঈদ কিভাবে কাটে, কিভাবে তাদের ঈদের দিনটি স্বপ্ন তারা বোনেন এবং দীর্ঘ সময় পরিক্রমায় পাড়ি দিয়ে কিভাবে তারা বর্তমানে ঈদ করছেন, এই সবগুলো হৃদয়ের গল্প একজন চিকিৎসক দম্পতির কাছ থেকে সরাসরি শুনতে চাই। এবং সেই আনন্দ উৎসবে আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার কাজী শহীদুল আলম, সহযোগী অধ্যাপক, শিশু অর্থোপেডিক্স বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হসপিটাল, ঢাকা। আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক ডাক্তার কাজী শহীদুল আলম। ঈদ মোবারক আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন তার অর্ধাঙ্গিনী ডাক্তার নিঘাত ইসলাম, কনসালটেন্ট কার্ডিওলজি, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। ডাক্তার নিঘাত, ঈদ মোবারক এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক আপনাকে। আমরা শুরুতে বলেছি যে আজকের এই বিশেষ এই অনুষ্ঠানে ঈদের এই চরম আনন্দের মুহূর্তে আমরা আসলে আপনাদের দুজনের হৃদয়ের গল্প শুনতে চাই। সবসময় তো ডাক্তার শহীদ, যিনি আপনি সবসময় কাটা ছেঁড়া বাচ্চাদের, আমি জানি যে বাচ্চাদের অর্থোপেডিক্স আরও বেশি জটিলতর, কারণ তারা ব্যথায় এমনিতেই কান্না করে, ভয়ে কান্না করে, এবং যখন তারা পেইনফুল হয় সেটি ম্যানেজ করা আরও বেশি এই চ্যালেঞ্জিং একটি সাবজেক্টে আপনি কাজ করছেন। একই সঙ্গে ডাক্তার নিঘাত, আপনি হৃদয়ের একজন কার্ডিওলজিস্ট হিসেবে বিশেষ করে আপনার এগিয়ে এসেছেন একজন যে হৃদয়ের যত্ন নেন, মানুষের হৃদয়ের যত্ন। কিন্তু হৃদয়ের যত্ন কতটা কি নিয়েছেন সেটা আমরা আজকে জিজ্ঞেস করব। যে আসলে ছোটবেলার যদি ঈদের কথা আমরা মনে করি, একেবারে ছোটবেলায় কেমন কাটতো সেই ছোটবেলার ঈদ, কোথায় কাটতো? ছোটবেলার ঈদ বলতে যেটা আমার মেইন, বড়বেলার ঈদ আর ছোটবেলার ঈদের মধ্যে আমার পার্থক্য মনে হয় সেটা হচ্ছে ছোটবেলার ঈদের দায়িত্বটা অনেক কম ছিল। তখন তো ধরেন ছোটবেলায় বাবা মা সব কিছুর দায়িত্বে ছিলেন, তখন হচ্ছে ঈদ মানে ছিল শুধু আনন্দ। তখন কিন্তু দায়িত্বের অংশটা অনেক কম ছিল, ওই দায়িত্বটা বাবা মায়ের উপর ছিল। আর এখন এখন আমরা বড় হয়েছি, আমাদের প্রফেশনাল দায়িত্বের সাথে সাথে সংসারের দায়িত্ব আছে, বাচ্চাদের দায়িত্ব আছে, কাজে এখন হচ্ছে দায়িত্বের পরিমাণটা অনেক বেশি। এবং যেহেতু আমরা ডাক্তার, আমরা কাজের পাশাপাশি আমাদেরকে সংসারটাও মেনটেন করতে হয়, প্লাস কর্মক্ষেত্রেও আমাদেরকে দায়িত্বটা পালন করতে হয়। কাজে আমাদেরকে সবসময় এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয়। কাজেই যাতে কোনো দিক থেকে আমার বাসায় সংসারে বাচ্চারাও ডিপ্রাইভ না হয় বা কর্মক্ষেত্রেও যাতে আমার রোগীরা ডিপ্রাইভ না হয়, কাজেই এভাবেই এখন ঈদের প্ল্যানিংগুলো করতে হয় যে সব দিকে ব্যালেন্স করে যাতে দুদিকেই দায়িত্বটা পালন করতে পারি। এখন দায়িত্বটাই বেসিক্যালি ঈদ বলতেই দায়িত্বের কথাটাই আগে মাথায় আসে আসলে সত্যিকার অর্থে। ডাক্তার কাজী শহীদুল আলম, আমরা আসলে সত্যিকার অর্থে যদি জানতে চাই যে ছোটবেলায় ঈদ কোথায় কাটতো এবং ছোটবেলার ঈদগুলি কেমন কাটতো? ছোটবেলার ঈদগুলি আসলে ভালো ছিল। যে বাংলায় একটা কথা আছে না, যে যায় দিন ভালো আসে দিন খারাপ। তো ছোটোবেলার ঈদগুলো ডিফিন, আমি তো ঢাকারই ছেলে, ফলে ঢাকার বাইরে কখনো যাওয়া দরকার পড়েনি। পুরান ঢাকার বাড়িতে আমাদের বাসা, সেখানেই মেইনলি ঈদ হতো। রোজার মাসে শুরু হওয়ার পর প্রথম 2 সপ্তাহ আমাদের ভাই বোনদের সবার মধ্যে বা আত্মীয় স্বজন কাজিন যারা ছিল সবার মধ্যে একটা জিনিসই আলাপ আলোচনা হতো যে কে কি নিবে। প্রথম 14 দিন পার হতো শুধু কে কি নিবে, এবার কি শুধু একটা পাঞ্জাবি, নাকি পাঞ্জাবির সাথে একটা জুতা, নাকি একটা ঘড়িও লাগবে, এই চিন্তা করতে করতে প্রথম 14 দিন শেষ। এরপরে শুরু হতো সেই বাকি 14 দিনের মধ্যে মার্কেটিংয়ে যাওয়ার একটা ব্যাপার। তখন তো আর এত মার্কেটিং ছিল না, একটা ছিল নিউ মার্কেট আর একটা ছিল চকবাজার। এই 2 জায়গার মধ্যে থেকেই বেশিরভাগ লোকজন যা কেনাকাটা করতো। তা আমাদের শর্ত ছিল বাবা মার সাথে যে প্রতিদিন একবার করে যেতে হবে, সব মার্কেটিং যাতে একবারে না হয় তার ব্যবস্থা করতে হবে। তার মানে আজকে যদি যাই, আমার মার্কেট আজকে শুধু আমারই মার্কেটিং হবে, কিন্তু যাবে সবাই মিলে দেখবে, সবাই মিলে যাচাই করবে, কিন্তু কিনবে একজনের জন্য। আজকের দিনে কর্মসূচি শেষ। এরপর দ্বিতীয়ত আরেকদিন যখন যাবে তখন আবার আরেকজনের জন্য, যাতে একটা মানে আমেজ ওটার জন্য অনেক দিন ধরে বর্তমান থাকে। ফলে পরবর্তী 14 দিনে আরও 10 দিন চলে যেত এই কেনাকাটা করতে। আর লাস্টের 7-8 দিন ছিল সবচেয়ে ভালো। এই 7-8 দিন হচ্ছে যা কেনা হলো এটাকে কীভাবে লুকায় রাখতে হবে এইটার দিকে ছিল সর্বোচ্চ মনোযোগ, কোনোভাবেই যেন আর কেউ এটা দেখে না ফেলে। যদিও এর আগে কিন্তু সবাই মিলে যায় এই জিনিসই কিনে আনা হয়েছে, কিন্তু আমরা সবাই এমন ভাব করতাম যে এটা আর কেউ দেখে নাই, এটাকে এখন যে কোনো মূল্যে লুকায় ফেলতে হবে। কেউ যদি দেখে ফেলে তাহলে তো সব সর্বনাশ। এটা ছিল প্রথম দায়িত্ব ঈদের আগ পর্যন্ত।
আর ঈদের আগের দিন যখন এই যে চাঁদ দেখার ব্যাপারটা ছিল, এটা ছিল সবচাইতে ভালো। মনে করেন দুপুরের নামাজের পরেই পারলে তখনই লোকজন ছাদে উঠে আমরা বসে থাকতাম যে চাঁদ যদি এখন দেখা যায়। বাসা থেকে বলতে আরে এখন দুপুর 2টা রোদ, এখন চাঁদ উঠবে না, আরো নিচে নাম। আমরা খালি আগ্রহ সহকারে বসে থাকতাম, না যদি কোনো ফাঁকে উঠে সেই উঠে চাঁদ যায়। যে কত আকাঙ্ক্ষিত ছিল। হ্যাঁ, আগে চাঁদটা অনেক এবং আকাঙ্ক্ষিত সেই ছিল। চাঁদ বেশিরভাগ সময় আমি আমার লাইফে কোনোদিন প্রথমে দেখতে পারি নাই। বেশিরভাগ সময় আশেপাশে মানে টিভি থেকে সেই ওমর রমজানের একটা বিখ্যাত গান আছে টিভি, এটা শুনে আমি চিন্তা করতাম চাঁদ কি দেখা গেছে নাকি, কোথায় গেল কোথায় গেল। অনেকক্ষণ পর একজন দেখাই দিত। আমি এত চেষ্টা করছি জীবনে, কিন্তু কোনোদিন আমি নিজে প্রথমে চাঁদ দেখবো এই জিনিসটা কোনোদিন কিন্তু আসলে হয়ে ওঠে নাই। তো এই জিনিসগুলোই ছিল সবচেয়ে ছোট ছোট স্মৃতিগুলো আসলে এখনো কিন্তু আসলে মনের মধ্যে ভাসে। এখনো আছে। এখনো যেমন মনে করেন বলতে গেলে ওই টিভির দিকে বসে থেকে ও কালকে কি ডিক্লেয়ার করলো, আমাদেরকে আজকে তাহলে ঈদ, এরকম ভাবে কিন্তু জিনিসটা চলতে থাকে। কিন্তু আগে এইটার জন্য একটা আগ্রহ সহকারে নিজে দেখবো এরকম একটা সময় নিয়ে আমরা ডক্টর নিঘাত যেটি বললেন যে আসলে দায়িত্ব বেড়েছে, কিন্তু আসলে সে সঙ্গে আনন্দের পরিমাণটাও সমানুপাতিক হারে আনন্দটা কমেছে। আসলে পরিবর্তন হয়ে গেছে। আগের আনন্দটা এক ধরনের ছিল, এখন আনন্দটা অন্যরকম ভিন্ন হয়ে রকম। গেছে। আমি নিঘাত, আমরা আসলে আজকে হৃদয়ের গল্প করতে বসেছি যে আসলে হৃদয়ের নিয়ে কাজ করেন আপনি দেশের মানুষের, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হসপিটালে কাজ করছেন দেশের। তো একই সঙ্গে আমরা জানতে চাই যে এই যে ডাক্তার শহীদুল আলম ববি, আমি ডাকনামটি বলছি, ববি তার ডাকনাম, তো তার ববির সাথে আসলে কিভাবে পরিচয়, মানে এই হৃদয়ের নেয়া দেওয়ার গল্পটি আসলে কিভাবে শুরু হলো? এটা আসলে আমরা ঢাকা মেডিকেলে যখন পড়তাম আমরা একই ব্যাচে ছিলাম। অ্যাকচুয়ালি সেখান থেকেই শুরু, আস্তে আস্তে ভালো লাগাটা বেড়ে আলটিমেটলি এই পর্যায়ে আজকের এই পরিণত পর্যায়ে এসেছে। ডাক্তার ববি, যখন নিঘাত যখন ঢাকা মেডিকেলে পড়তো তখন আমি শুনেছি সে খুব সবাইকে তার নোট সবাই নিয়ে পড়তো, সেটা কি আপনিও পড়তেন নাকি? তার মধ্যে আমিও আছি। আমি অন্তত ক্লাসে খুব একটা মনোযোগ দিয়ে কিছু শোনা বা এত ধৈর্য আমার কোনো কালেই ছিল না। ও খুব ভালো নোট লিখতে পারতো, অলমোস্ট স্যাররা যা বলতো দেখা যেত প্রায় সবই তুলে ফেলতে পারতো। আমরা এরকম 4-5 জন ছিলামই, আমরা খালি অপেক্ষা করতাম যে কবে ওর নোটের খাতাটা শেষ হবে। আমাদের প্রথম কাজ হলো ওটা একটা ফটোকপি করে ফেলা, এবং তারপর সেটাকে বসে বসে পড়ে টরে সুন্দর মতো চলে যাওয়া। এবং শেষ পর্যন্ত তো আসলে অভ্যাস এতই খারাপ হয়ে গিয়েছিল যে ক্লাসে যাওয়ার সময় প্রথমে মনে হতো আচ্ছা স্যার বলতেছে অত মনোযোগ না দিলে চলবে, লেখা তো আছেই, পরে পড়ে নিব। তো যাই হোক, সবার তো আর একরকম ক্যাপাসিটি থাকে না। ও লিখে ভালো মতো এটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতো, এবং আমরা এটাকে যথেষ্ট ভালো মতো পড়ি এটা দিয়ে পারও হয়ে আসতে পারতাম। এবং আমি ডাক্তারও হয়েছি অলমোস্ট ওর নোটের বেশ খানিকটা অংশ পড়ে পড়ে। মানে বিশাল এক কন্ট্রিবিউশন রয়েছে। বলা হয় যে প্রত্যেক পুরুষের জীবনের পেছনে নারীর অবদান, সেটি একদম প্রমাণিত, একেবারেই প্রমাণিত। আচ্ছা, তো হৃদয় দেয়ানের ব্যাপারটি পরিণতি পেল কিভাবে আসলে এই সম্পর্কটি পরিণতি পেল? এটা আসলে আমাদের যখন ডাক্তারি পাশ করে বের হয়েছে, ইন্টার্নশিপ শেষ করে চলে হয়ে গিয়েছে, তারপরেই আসলে সেটা পরিণত হয়েছে। এটা আমরা মেডিকেল লাইফে যে বিয়ে করে ফেলেছিলাম ব্যাপারটা মোটেও তা না। একদম ডাক্তারি শেষ, ইন্টার্নশিপ শেষ, তারপর যখন কর্মজীবনে প্রবেশ তখন এটাকে আমরা পারিবারিকভাবে যখন এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করলাম যে হ্যাঁ এখন আসলে চিন্তা ভাবনা করা উচিত এই ধরনের লাইফে, তখনই অ্যাকচুয়ালি এটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা শুরু করি। তো খুব পড়ুয়া ছিলেন আপনি, এখনো আমি জানি যে খুব বইয়ের সাথে সম্পর্ক। তো এই পড়ুয়া জীবন থেকে আসলে এই যে সংসার জীবন, এই যে স্বামীর সাথে জীবন, সন্তানদের নিয়ে জীবন, সবকিছু এটার সাথে কিভাবে আসলে ব্যালেন্স করলেন? কারণ আপনি এমডি করেছেন কার্ডিওলজিতে, দীর্ঘ একটি সময় কাজ করেছেন, মেডিসিনও আপনি ক্যারিয়ার করা শুরু করেছিলেন। তো এই বিষয়গুলো কিভাবে মেনটেন করতেন? এটা আসলে যেটা বললাম যে নিজের আসলে একটা পরিকল্পনা থাকা লাগে, যে আমার যেটা বললাম আগেই তো বললাম যে নিজেকে আসলে একটা লাইফের টাইমটাকে ভাগ করে দিতে হয়, যে আমার সংসারের জন্য কতটুকু সময়, বাচ্চাদের জন্য কতটুকু সময়, আমার কর্মজীবনের জন্য কতটুকু সময়। এভাবে যদি সবাইকে সবার যতটুকু প্রয়োজন ওইভাবে ভাগ করে আগে থেকে প্ল্যান ওয়েতে আগানো যায়, আমার মনে হয় না যে সব দিকে কোনো দিকেই সমস্যা হবে। সব দিকেই ওয়েল ব্যালেন্সড হিসেবে সংসার এবং কর্মজীবন সবই মেনটেন করা সম্ভব যদি আমরা একটু হিসাব করে মানে আগে থেকে প্ল্যান ওয়েতে জিনিসটা আগাই। খুবই জরুরি বলছেন ডাক্তার ববি। আপনি জানি যে আপনি ভীষণ কর্ম পরিকল্পনা করে কাজ করেন, মানে এখন থেকে 10 বছর পর 5 বছর পর কি হবে সেটির একটা প্ল্যান থাকে। সেই প্ল্যানিং জীবনের প্ল্যানিং এর সাথে যে চিন্তা ভাবনার সাথে কতখানি মিলেছে আসলে? প্ল্যান করে কাজ করার সুবিধা হচ্ছে যে অনেকটাই মেলানো যায়। আমিও হয়তো বলবো যে আমিও প্রায় হয়তো 90 ভাগই মিলাতে পেরেছি। যে 10 ভাগ মিলেনি সেটার পিছনে আবার খুব একটা বেশি সময়ও ব্যয় করি নাই।
সংসার জীবনের ব্যাপারে যদি এটুকুন বলতে পারি যে আমরা আসলে দুজন কখনোই হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক বলতে যেটা বোঝায় ওইটা না রেখে আমাদের সেই ফ্রেন্ড সম্পর্কটা এখনো বন্ধুত্ব সম্পর্কটাই মেনটেন করে prevalent চলি। ছিল। আমরা এখন যেমন আপনার সামনে আমি খুব ভদ্রভাবে কথা বলতেছি, কিন্তু বাসায় কিন্তু তুই তোকারই চলতে থাকে, যে আজকে এখানে যাওয়া হচ্ছে না কেন, তুই তোর না যাওয়ার কথা ছিল, কই গেলি, এই টাইপের কথাবার্তা দিয়ে এখনো চলে। আমার ছেলে মেয়ে পর্যন্ত মাঝে মধ্যে আমাদের দিকে গোল হয়ে তাকায় থাকে, বলে তোমরা এইভাবে কথা বলতেছো কেন। মানে আমরা আগে যেরকম ছিলাম ওই সম্পর্কটা এখনো মেনটেন করে চলি, এবং আমি মনে করি এটাতে আমাদের বেশিরভাগ সময় এটাতেই আমাদের কাজে লাগে। মাসে ঝগড়াঝাটি যে হয় না তাও তো বলবো না, মাসে একদিন হতেই পারে, সেই ঝগড়াঝাটি একদিন হলে বাকি 29 দিনের কথাই আমরা সবসময় মাথায় রাখি, ওই একদিনের কথা ভুলে যাই, এবং এটা এভাবেই সাধারণত ওইভাবে চলছে জীবন। আচ্ছা, ঈদের রান্নাবান্নার কি অবস্থা, মানে কি কি রান্নাবান্না করেছেন এবং আসলে কে কি পছন্দ করে সবার পছন্দ অনুযায়ী? সবার পছন্দ অনুযায়ী মোটামুটি মাথায় রেখে করতে হয়, বাচ্চারা কি কি পছন্দ করে। আমাদের অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি, আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি থাকেন, ননদ আছেন, কাজেই সবারটা চিন্তা করে যে যা পছন্দ করে সে অনুযায়ী, যেটা আগেই বললাম যে আমাদের একটু প্ল্যান করে আগে থেকে শুরু করতে হয়, কারণ আমরা যে প্রফেশনে আছি তাতে তো খুব লম্বা ঈদের ছুটি পাওয়া যায় না। কাজেই ওইভাবে আগে থেকেই গুছায় নিলে কাজগুলো আমি কি কি করতে চাচ্ছি, রান্নাগুলো যদি আগে থেকে একটু কাজ আগায় রাখি, গুছায় রাখি, তাহলে আমার মনে হয় জিনিসটা সুন্দরভাবে সময়ের মধ্যে করা সম্ভব। একেবারেই সম্ভব। আমরা একটু এই প্রসঙ্গে আমি বলতেই পারি যে খাওয়া দাওয়া বা যে রান্না বান্নার পর যে প্রসঙ্গ বললেন, এই প্রসঙ্গে বলতে পারি আমাকে কোনোদিন আজ অবধি বলতে হয় না আমার আজকে এটা খেতে ইচ্ছা করতেছে, কারণ ঘুরে ফিরে ও কিছু না কিছু সবার জন্য তৈরি করেই ফেলে, এবং আলটিমেটলি ঘুরে ফিরে দেখা যায় যে আমি যেটা চাচ্ছিলাম কিভাবে যেন সেটা সামনে চলেও আসে। এবং ববিও মনে নন কমপ্লেনিং, যেটা দেয় সেটাই খেয়ে নেয়। এটা ঠিক যে ও কখনোই রান্না নিয়ে এটা লবণ কম কেন, ঝাল বেশি কেন, বা এই ধরনের কমপ্লেন যে এটা করলা কেন, ওইটা করলা না কেন, এই ধরনের কোনো কিছু আজ পর্যন্ত আমাকে শুনতে হয়নি। মানে ভালো ভালো কথা তো শুনলাম, কি কি পছন্দ হয় না, কি কি করে যেটা ভালো লাগে না? ভালো লাগে নার মধ্যে কিছুটা অগোছালো, হ্যাঁ কিছুটা অগোছালো, এই জিনিসটা আরেকটু গুছালো হলে ভালো হতো। সেটাই। আচ্ছা, আমরা একেবারে ইয়েতে চলে যাই, একটু আমাদের মেডিকেল মানে কথায় চলে যাই। সেটি হচ্ছে যে শিশু অর্থোপেডিক্স একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা অর্থোপেডিক্সের বাংলাদেশের। এই যে শিশুদেরকে কেন বেছে নিলেন এবং আসলে কি কি ধরনের, বিশেষ করে ঈদের সময়ে পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের কি কি ধরনের কেস সাধারণত এসে থাকে হসপিটালে? শিশুদেরকে বেছে নেওয়ার অনেকটা মূল কারণ হচ্ছে যে আমাদের এই অংশটা খুব একটা মানে আগে থেকে এস্টাবলিশ না, অনেকটাই অবহেলিত। আর আপনি শুরুতে যেটা বলেছেন যে বাচ্চাদের বেশিরভাগ সময় এক্সপ্রেস করার ক্ষমতা থাকে না, যার বয়স যত কম সে বেসিক্যালি কান্নাকাটি করা ছাড়া কিন্তু এটা আসলে তেমন কিছুই বলতে পারে না। অনেক সময় মনে হয় যে বাচ্চা বোধহয় এমনি কান্না করছে, এটাকে গুরুত্ব না দিলেও হয়, হয়তো ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিন্তু তার তো আর কোনো ওয়ে অফ এক্সপ্রেশন নাই। তো সেখান থেকেই মূলত আমার এই যে সাবজেক্টে আসা। আর জন্মগত ত্রুটিগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু ছোটোবেলা থেকেই থাকে, যেটাকে আমরা যদি ওই সময় ঠিক করে দিতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে সে পূর্ণাঙ্গ মানুষ যখন হিসেবে পরিণত হয়ে যাবে তখন কিন্তু সে একটা পুরোপুরি স্বাভাবিক জীবনে চলে আসতে পারে। কিন্তু একবার শিশু জীবন থাকা অবস্থাতে যদি ওটাকে ঠিক করা না যায় এটা কিন্তু আর ঠিক করার সুযোগ থাকে না। তো সেই পয়েন্ট থেকে মূলত আমার শিশু অর্থোপেডিক্স বিভাগ, মানে এটা রিওয়ার্ডটা অনেক ভালো যদি শুরুতেই এটা দেখা যায়, এবং আপনি কিন্তু এই পেশেন্টগুলার ভালো খারাপ সবকিছু আপনি দেখে যেতে পারবেন, কারণ তার বয়স আপনার থেকে কম। ফলে আপনার বয়স যতই বাড়ুক না কেন, আপনার পেশেন্টের বয়স যেহেতু কম, সে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কতটুকুন কি ছিল, কি হলো, কেন হলো না, পুরোটাই কিন্তু আপনি দেখতে পান, একেবারে নিজের চোখের সামনে দেখা যায়। তো এটাও কিন্তু খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়। আর এই ঈদের সময় এখন ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি অনেকটাই বাড়বে। অনেক বাচ্চারা যারা ফ্যামিলি মেম্বার একাই থাকে তারা এই সময় আরও অনেকগুলো ফ্যামিলি বাচ্চাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পাবে, তাদের দৌড়দৌড়ি বাড়বে। বিশেষ করে যারা গ্রামে যায়, সারা বছর ঢাকাতেই থাকে, ঈদের সময় যায় বাড়িতে, একটা আবদ্ধ ফ্ল্যাট বাড়ি থেকে যখন এই বাচ্চাগুলো একটা ফাঁকা মাঠের মধ্যে যেয়ে পড়ে তখন তাদের দৌড়দৌড়ি কোনোভাবেই থামতে চায় না, এবং এই সময় এই দৌড়দৌড়ি করতে যেয়ে বাচ্চাগুলো মূলত বিভিন্ন রকমের আঘাত পায়। গ্রামের বাচ্চারা যারা দৌড়দৌড়ি করে ছোটোখাটো পড়ে যে অভ্যস্ত তাদের জন্য হয়তো আঘাতগুলো খুবই মামুলি হতে পারে, কিন্তু শহরের বাচ্চা যে একেবারে নড়াচড়া করে অভ্যস্ত না, সে সামান্য একটা চেয়ার থেকে বা একটু সামান্য একটা গাছের ডাল থেকে পড়ে গেলেও এটাতে কিন্তু সে ভালোই আঘাতপ্রাপ্ত হয়। তখনই এগুলোর দিকে একটু খেয়াল রাখতে পারলে ভালো। অবহেলিত হয়, কিন্তু যেহেতু তারা গ্রামে থাকে ওই সময় যেহেতু চিকিৎসা ব্যবস্থাপনা আসলে একটু সীমিত থাকে, কাজে ওই জায়গাটাতে কিন্তু আসলে একটি এরকম হয়ে যায়। আর অন্য বাচ্চাদের কথা চিন্তা করে ওই বাচ্চারা তখন সহজে কিছু এক্সপ্রেসও করতে চায় না, তারা মনে করে ও আমি যদি আমার পরে যে ব্যথা পাইছে এখন বললে তো আমাকে ওরা খেলায় নিবে না, এই জন্য তারা বলতেও চায় না। দেখা যায় তার ভালোই আঘাত পেয়েছে, ওরা তো তারপরে সে খেলা চালিয়ে যেতে চায়।
ফলে এই জিনিসগুলোর দিকে তখন বাবা তখন মাদেরকে একটু একটু নজর নজর দেওয়া দেওয়া উচিত। উচিত এটি ভীষণ যে গুরুত্বপূর্ণ। আঘাতগুলো যে পেলো এটা কি বেশি গুরুতর কিনা, জায়গাটা ফুলে যাচ্ছে কিনা, তার হাঁটতে অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞেস করা যাবে না, দূর থেকে খেয়াল করতে হবে। জিজ্ঞেস করলে কোনো বাচ্চা আপনাকে ঈদের সময় বলবে না যে আমি ব্যথার জন্য হাঁটতে পারতেছি না, কারণ তাকে যদি আপনি খেলতে না দেন এই জন্য সে মুখে কোনোদিনই বলবে না। একদম একদম এটি এই খুব জিনিসগুলো একটু দারুণ খেয়াল রাখা যুক্তি দরকার। বলেছেন একটা নিঘাত, যেটি আমরা একদম কার্ডিওলজির মূল জায়গায় চলে আসি, যে আমরা সম্প্রতি দেখেছি যে একটি বয়সের সঙ্গে হার্ট অ্যাটাকের যে একটি ধারণা ছিল একটি সময়, যে একটি বয়স না হলে আবার কিসের হার্ট অ্যাটাক, তরুণ বয়সে তরুণ যারা বয়সে বেশি heart attack খেলাধুলা কম করে তাদের হয়। আবার কিসের হ্যাঁ। হার্ট অ্যাটাক, আমরা এটাকে পাত্তাই অনেক সময় দিত না, যে Exactly. আরে তোমার গ্যাস। হ্যাঁ। এবং সম্প্রতি একটি ঘটনা দেখেছি, তামিম ইকবাল আমাদের জাতীয় ক্রিকেটার ছিলেন, তো তার একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেটি পরবর্তীতে আপনার হসপিটালেই কিন্তু চিকিৎসাধীন আছে, আপনারা সে সাথে যুক্ত আছেন। এই হার্ট অ্যাটাকের বয়সের সাথে মানে হার্ট অ্যাটাকের সম্পৃক্ততা নিয়ে যদি একটু বলতেন, আসলে এখন কি সে সময় আছে যে বয়সকে বিবেচনা করব? না, অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। আমাদেরকে হার্ট অ্যাটাক বয়স অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু এটা একমাত্র রিস্ক ফ্যাক্টর Expert না। নয়। কাজে রিস্ক ফ্যাক্টরগুলো আমাদেরকে চিন্তা করতে হবে আগে, যে একটা মানুষের রিস্ক ফ্যাক্টর কী কী আছে। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, অল্প বয়স থেকে ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কারো যদি পরিবারে বাবা মা ভাই বোন ব্লাড রিলেটেড কারোর হার্টের সমস্যা থেকে থাকে, স্মোকিং করে, তাহলে হচ্ছে এই কয়েকটা যে মেজর রিস্ক ফ্যাক্টরগুলো, এগুলো যদি তাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু অল্প বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে। কাজেই আমাদেরকে সবসময় রিস্ক ফ্যাক্টরগুলো চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্টটা এবং স্ক্রিনিং আমরা বলি, যে পেশেন্টদের যাদের রিস্ক ফ্যাক্টর থাকবে তাদেরকে অবশ্যই আগে থেকে সাবধান হতে হবে এবং তাদেরকে আগে থেকে স্ক্রিনিং, যেটা যে সমস্যা হতে পারে কি না জি। এটা আগের থেকেই পরীক্ষা নির্ধারণ নিরীক্ষার করে মধ্যে সেই অনুযায়ী। থাকতে হবে, যাতে আগে থেকে মানে সমস্যা হওয়ার আগেই ধরা পড়ে এবং এটার সমাধান করা যায়। একেবারে এটা একটি যথার্থ কথা বলেছেন, যে আসলে যে কার্ডিয়াক স্ক্রিনিং বা এটি রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করা, Risk factor assessment-টা সেটি কিন্তু সবার ভীষণ আগে দরকার। গুরুত্বপূর্ণ। ডক্টর ববি, আমরা যেটা আসলে আসছিলাম যে একটি সময় আসলে খুব মানে আমাদের যে সময় প্রজন্মটি মাঝে অনেক খেলাধুলার বিষয় ছিল, অনেক দৌড়াদৌড়ির বিষয় ছিল আমরা বলছি, কিন্তু এখনকার যে প্রজন্ম বা এখনকার যে সময়, তাদের দেখা যায় তাদের লাইফস্টাইলটি একটু একেবারেই পরিবর্তন হয়ে গেছে। তারা একটি ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ, খেলাধুলার জায়গাটিতে আসলেই সীমিত, এবং অনেক সময় পরিস্থিতির কারণে বাবা মারাও বাইরে খেলাধুলা করতে দিতে চায় না বাবাদের, এবং ফাস্টফুডের উপর যে তাদের ডিপেন্ডেন্সি যেটি রয়েছে, এই খাদ্যাভ্যাসের পরিবর্তন, এটিকে আসলে কিভাবে দেখেন? মানে আপনার ছোটবেলার সময় আর এখনকার আপনার বাচ্চাদের সময়ের মধ্যে আসলে কোনো পার্থক্য দেখেন কিনা? না, অবশ্যই পার্থক্য দেখি। আগেও যে আমরা একেবারে খুব সুষম খাদ্য খেতাম তাও কিন্তু বলবো না, কিন্তু এই ফাস্ট ফুড বা এই জাতীয় খাবার অকেশনে হয়তো পড়তো, কিন্তু বেশিরভাগ সময় বাসার তৈরি খাবারগুলো আমরা ব্যবহার করতাম। এবং যেহেতু মাঠে দৌড়দৌড়ি খেলাধুলা প্রচুর পরিমাণে করা হতো, ফলে ফিজিক্যাল ফিটনেস কিন্তু আমাদের এখনকার বাচ্চাদের থেকে ডেফিনেটলি অনেক ভালো। এখনকার বাচ্চারা শুধু ফাস্ট ফুডের কথা বলবো না, আমি যে এখন বলবো যে মোবাইলের যে আসক্তি বা গেমের প্রতি যে আসক্তি, যে কারণে একটা বাচ্চাকে বাসা থেকে বের করা এখন খুব কঠিন কাজ। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা কার্টুনে দেখিয়েছিলাম, যে দেখাচ্ছে যে 90-এর দশক, মা বাচ্চাকে কান ধরে বাসার ভিতরে নিয়ে যাচ্ছে, ভিতরে আয় পড়তে হবে। আর এই 2020-এর দশক, মা বাচ্চাকে কান ধরে বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে বের হ, খেলতে হবে। তো দুটোর মধ্যে দেখেন কতখানি ডিফারেন্স হয়ে গিয়েছে। এবং এই কারণে কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে দেখবেন ওবেসিটির চান্স বেশি, এরা অল্পতেই ফ্যাটিক হয়ে যায়, অল্প একটু দৌড়দৌড়ি করলে আর বেশি একটা কিছু করতে পারে না। হতে পারে তাদের কম্পিউটার জ্ঞান ভালো, হতে পারে তাদের গেমের রিফ্লেক্স ভালো, কিন্তু সেগুলো থেকে কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেস, একটা ইয়াং বয়স, মাত্র সে তার জীবন যৌবনের সবচেয়ে ভালো সময়টা সে পার করতেছে, এই সময়টা যদি তার ফিজিক্যাল ফিটনেস না থাকে তাহলে এটা আফটার এফেক্ট তো পরবর্তীতে পড়বেই। এই যে কার্ডিওলজি যে সমস্যাগুলো বললেন, ইয়াং বয়সে যে এই সমস্যাগুলো বেশি হচ্ছে, এর পিছনে কিন্তু এই সেডেন্টারি লাইফ যে বাচ্চাদের, এটাও কিন্তু একটা অনেক বড় জীবনধারার এই পরিবর্তন, এটাও একটা বড় কারণ হিসেবে পড়ে। একেবারে। আমরা ডক্টর নিঘাত, আমরা আবার ঈদের মধ্যে ফিরে আসি একটু, যে ঈদে আসলে বেড়াতে যাওয়া হয় কিনা, পরিবার পরিজন? বেড়াতে তো অবশ্যই যাওয়া হয়, এটা ঈদের একটা অংশ, অবশ্যই বেড়াতে যাওয়া হয়। ধরেন যারা, যেটা বললাম যে আত্মীয় পরিজন যারা আছেন, তারা তো আশা করেন, বন্ধু বান্ধব কলিগসরা সবাই আশা করে যে ঈদের মধ্যে একটা গেট টুগেদার হবে বা সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কাজেই অবশ্যই ফ্যামিলি নিয়ে এদিক ওদিক যাওয়া পড়ে। আচ্ছা ডক্টর ববি, আমি জানতে চাই যে ছোটবেলায় সালামি পেতাম আর এখন দিতে হয়, এই মানে দেয়া এবং নেয়ার মধ্যে আনন্দের পার্থক্য কতখানি? অনেক, পেতেই বেশি ভালো লাগতো। তখন সালামি থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল
চকচকে নোটগুলা, অ্যামাউন্ট তো আসলে ছোটবেলায় অত ভালো বুঝতাম না যে এই 10 টাকা আর 20 টাকাতে আসলে কি হবে, কে কত টাকা পেলো সেটাও বের না। আমরা গুনতাম যে কে কয়টা নোট পেলো এবং কার নোট কত পরিষ্কার। আরেকটা ট্র্যাডিশন তখন ছিল, সেই ট্র্যাডিশনের দিকে আমাদের মনোযোগ ছিল। বাবা চাচারা নতুন নোটের বান্ডিল এনে রাখতেন খালি সালামি দেওয়ার জন্য। কিনতে পাওয়া যেত টাকা, হ্যাঁ কিন্তু পাওয়াই যাইতো যে নতুন নোটের বান্ডিল আগে থাকতো। এখন যখন দিতে যাই তখন অনেকটাই ব্যাপারটা সেই আগেরটার কথা মনে করি আসলে আমরা দেই। অন্য পক্ষ কতটুকুন খুশি হচ্ছে সেটা বোঝার থেকে আমার খালি দেওয়ার সময় একটা কথা মনে হয়, ছোটবেলায় এরকম আমাকেও দেওয়া হতো, আমার চাচা দিতেন, আমার কাজিনরা দিতেন, বড় ভাইরা দিতেন, সেই আনন্দটা আমি যখন দিতে গেলেও না আমি এখনো পাই। যে যাকে দিচ্ছি সে কি আনন্দ পাচ্ছে এটা এন্টারলি তার ব্যাপার, বাট দেওয়ার সময় আমার আনন্দটা ওই ছোটবেলার ওই আনন্দের মতোই লাগে। আনন্দের মতোই আমরা ঈদের সালামি শুনলেই মনটা আসলে আনন্দে ভরে ওঠে। আমরা ঈদের আগে হচ্ছে নেওয়ার আনন্দটা ছিল, এখন হচ্ছে দেওয়ার আনন্দ। আমি ডাক্তার নিঘাত আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে হৃদরোগীদের নিয়ে যে কথাটি আমরা বলছিলাম, স্ক্রিনের একটি ব্যাপার বলছিলেন যে আসলে কি ধরনের স্ক্রিনিং সাধারণত আপনারা সাজেস্ট করে থাকেন বা কোন বয়সে থেকে আসলে সেগুলো শুরু করতে বলেন? অ্যাকচুয়ালি বয়স বলতে গেলে তো আফটার 40, কিন্তু সাধারণত এখন যেহেতু অল্প বয়সে হৃদরোগের প্রবণতা অনেক বেশি, কাজেই যেটা এর আগেও বললাম যে যাদের ফ্যামিলিতে আছে রিস্ক ফ্যাক্টর আছে, প্লাস যাদের ফ্যামিলিতে আছে বাবা মা ভাই বোনের মধ্যে যাদের করোনারি আর্টারি ডিজিজের আছে, স্টেন্টিং বা বাইপাস সার্জারির হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও আগে থেকে স্ক্রিনিং শুরু করতে হবে। এবং স্ক্রিনিং বলতে হচ্ছে ফার্স্ট হচ্ছে যাদের যেটা ইভ্যালুয়েশন করতে হবে রিস্ক ফ্যাক্টর আছে কিনা, কারণ দেখা যায় যেটা যে আমাদের অনেকেরই বাবা মায়ের যাতে ডায়াবেটিস আছে, বাচ্চাদেরও দেখা যায় অনেক অল্প বয়সে ডায়াবেটিস ধরে যায়, কিন্তু আমরা অনেক সময় জানি না যেহেতু আমরা পরীক্ষা নিরীক্ষা করি না। তারপর কোলেস্ট্রলের ব্যাপারটাও সেম, যদি দেখা যায় ফ্যামিলিতে অনেকের হাইপার কোলেস্ট্রলেমিয়া থাকে বা বাবা মা যাদের স্টেন্টিং করা বা কার্ডিয়াক হিস্ট্রিজ ইস্যুস থাকে, তাদেরও দেখা যায় যে অল্প বয়স থেকে কোলেস্ট্রল লেভেলটা বেশি থাকে, কিন্তু যেহেতু আমরা পরীক্ষা নিরীক্ষা করি না, কাজে এটা আমাদের অজানা থেকে যায়। কাজে এক্ষেত্রে আমার সাজেশন থাকবে যদি কারোর পরিবারে এ ধরনের কোনো হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই তাদের আরও আগের বয়স থেকে আর্লি এজ থেকেই হচ্ছে স্ক্রিনিংটা শুরু করতে হবে, যেগুলো বিশেষ করে কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরস, ডায়াবেটিক ইভ্যালুয়েশন, কোলেস্টেরল আছে কিনা, প্রেশার আছে কিনা, এই জিনিসগুলা, সাথে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, খেলাধুলা যেটা আমরা আগেই বললাম যে ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে হবে, খাবার দাবারের মধ্যে তেল চর্বি জাতীয় খাবার, জাঙ্ক ফুডস এগুলো কমায় দিতে হবে, এগুলো রেস্ট্রিকশন রাখতে হবে। আর যদি ওরকম পার্টিকুলারলি স্ক্রিনিং টেস্ট বলেন তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো তো অবশ্যই স্ক্রিনিং করতে হবে, সাথে যদি করোনারি রিস্ক যদি আমরা স্ক্রিনিং করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো যে ইসিজি দেন ইকো, যদি এগুলো ভালো থাকে তাহলে ট্রেডমিল টেস্ট আমরা করে দেখতে পারি, ইটিটি যেটা আমরা বলি যে ইনডিউসেবল ইসকিমিয়া আছে কিনা সেটা ইটিটি করলে আমরা বুঝতে পারি। কাজেই বেসলাইন অনুযায়ী দ্যাটস এনাফ, এই পরীক্ষাগুলো আসলে কার্ডিয়াক ইভ্যালুয়েশনের জন্য। ডাক্তার ববি, আমরা যেটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা বলেছি যে একটা আবদ্ধ জীবনযাপন করছে আমাদের আজকালকার ছেলেমেয়েরা, তাদের অনেকে আমরা দেখছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, এবং ভিটামিন ডি কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় বাচ্চাদের জন্য, তাদের বোনসের গ্রোথের জন্য এবং তাদের মেটাবলিক যে অ্যাক্টিভিটির জন্য। সেটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন, মানে কিভাবে তাদেরকে রোদে বের করা যায় এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা যায়, এবং কী কী সমস্যা হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে? ভিটামিন ডি তো আমাদের শরীরে আসলে থাকে, সূর্যের আলোর কারণে এটা তখন অ্যাক্টিভেটেড হয় এবং সেটা তখন কাজ করা শুরু করে, এবং খুব বেশি সময় কিন্তু আসলে রোদে থাকারও প্রয়োজন পড়ে না। আমরা বলি যে 15 মিনিট করে যদি দিনে দুবার একটানা যদি একটু বাচ্চা রোদে এক্সপোজ হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা মিলে যায়। বিশেষ করে যে স্কুলের বাচ্চাদের যখন অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলি যে 15-20 মিনিট যে আধা ঘন্টা যে মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া, একটু প্যারেড করা, এই সময়টা যে রোদে যতটুকুন একটা বাচ্চা এক্সপোজ হয় ততটুকুনি কিন্তু তার জন্য যথেষ্ট। ফলে যে বাচ্চারা স্কুল গোয়িং না, এখনো সেই বয়স পর্যন্ত পৌঁছায় নাই, তাদের বেলাতেই কিন্তু এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। এবং এই ভিটামিন ডি এর অভাব হলে বাইরে থেকে কিন্তু দেখে তেমন কিছু বোঝা যায় না, খালি বাচ্চাগুলো একটা জিনিসই কমপ্লেন করে যে অল্প খেলাধুলা করলে, অল্প হাঁটাচলা করলে তাতে গা হাত পা ব্যথা করে, বিশেষ করে পায়ে ব্যথা করে। সেক্ষেত্রে অনেক বাচ্চা মনে করে বাচ্চা তো একদমই খেলাধুলা করে না, বোধহয় এই জন্যই বোধহয় এরকম হচ্ছে, তখন তার বাচ্চাটাকে আরও খেলতে বাধ্য করে এবং ব্যথার পরিমাণ শুধু আরও বাড়তেই থাকে। তখনই আমরা মূলত চিন্তা করি যে গ্রোয়িং এজে যখন একটা বাচ্চা বিশেষ করে রাত্রে ঘুমাতে গেলে যদি বলে যে তার পা ব্যথা করছে, পা টিপে দাও, খেলাধুলার সময় কিছু বলছে না কিন্তু ওই সময়টা বলছেন, তখনই আমরা ধরে নেই যে এর বোনসের গ্রোথে হ্যাম্পার হচ্ছে, এবং সেটা ভিটামিন ডি এর অভাবজনিত কারণে হওয়ার সম্ভাবনাই বেশি। সব ক্ষেত্রে এটাকেই তখন আমরা এটা রিকেটসও বলে থাকি। রিকেটস অবশ্য পা বেঁকেও যায়, এটা হচ্ছে তার পরবর্তী স্টেপ, বাট প্রথম স্টেপটাতে এটাতে ব্যথা দিয়ে কিন্তু আসলে এটাতে শুরু হয়, এবং এই বাচ্চাগুলোকে তখন রোদে এক্সপোজ করাটাই তখন হচ্ছে মূল বিষয়। মেডিকেল ওষুধপত্র দিয়ে কিছু চিকিৎসা তো অবশ্যই আছে, কিন্তু সেগুলো সবসময় সাপোর্টিভ।
রোদে এক্সপোজ না করতে পারলে তখন এটা ঠেকানো যায় না এবং পরবর্তী ফার্দার রিকারেন্সও ঠেকানো যায় না। এবং ক্যালসিয়ামের একটু গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই এখানে একটা ক্যালসিয়ামের ভূমিকা আছে, যে জন্য খাবারের ডায়েটারি ক্যালসিয়ামের দিকে আমরা মূলত এমফেসাইজ দিই। প্রতিদিন 1 গ্লাস দুধ, একটা ডিম, ছোট মাছ যেগুলো আছে এগুলোকে বাচ্চাদেরকে আমরা খাওয়ানোর জন্য বারবার আলাদা করে বলে দিই। এখানে কিন্তু তার ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা হয়ে যায়। না, এই ব্যাপারগুলো আসলে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আসবো আপনার কাছে, তার আগে ডাক্তার নিঘাত আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আসলে ঈদের সময় দেখা যাচ্ছে এই 30 দিন রোজা রাখার পরে অনেকেই আজকে অনেক কিছু খাচ্ছেন, হঠাৎ করেই এই ফাস্টিং ভাঙার পর, এবং অনেকেরই বুকের মধ্যে গ্যাস, এই যে আমাদের একটা যে প্রবণতা রয়েছে যে কোনো বুকের ব্যথাকে গ্যাস বলে চালিয়ে যাওয়া, অ্যাসিড বলে চালিয়ে দেয়া, কিন্তু এর মাঝে কিন্তু হৃদরোগের লক্ষণও কিন্তু লুকিয়ে আছে। কিভাবে আসলে আপনারা সাজেস্ট করেন যে বুকে ব্যথা হলে আসলে সেটিকে অ্যাসেস করা প্রয়োজন, গ্যাসের সমস্যা নাকি আসলে বুকের ব্যথার সমস্যা? এখন যেটা হচ্ছে যে, যেটা আগেই বারবার করে আমি একটা জিনিস বলছি, যাদের রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, কাজেই যারা একটু এল্ডারলি, যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই গ্যাসের ব্যথা নিয়ে হালকাভাবে নিলে হবে না। হ্যাঁ, রোজার পরে যদি হঠাৎ করে ফাস্টিং ব্রেক করে যদি আমরা, যেটা প্রবণতা আমরা একসাথে অনেক তেলের খাবার, অনেক স্পাইসি খাবার আমরা হঠাৎ করে ঈদের দিন খেতে থাকি, তাতে করে গ্যাস হওয়াটা স্বাভাবিক। কিন্তু যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, প্লাস যাদের প্রিভিয়াস কোনো কার্ডিয়াক ইস্যুজ আছে, রিং করা আছে হার্টে, বা কোনো বাইপাস সার্জারি আছে, বা রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে গ্যাসের যে ব্যথা বলে সবাই চেস্ট পেইনটাকে গ্যাসের ব্যথা বলেন, ওইটার ব্যাপারে আরেকটু সিরিয়াস হতে হবে। ইনিশিয়ালি তারা হয়তো গ্যাসের জন্য কোনো ওষুধপত্র খেয়ে দেখতে পারেন, কিন্তু যদি দেখেন যে গ্যাসের ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমছে না, ব্যথা বাড়ছে, ব্যথা রেডিয়েট করছে, সেটা কম্প্রেসিভ চেস্ট পেইনের মতো বুকে ভার ভার লাগছে, ব্যথাটা হাতে, বাম হাতে বা গলায়, নেকে, জোয়ালে রেডিয়েট করছে, তাহলে তখনই তাদেরকে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং কাছাকাছি যদি কোনো মেডিকেল সেন্টার থাকে, মিনিমাম একটা ইসিজি করতে হবে, একটা ট্রপোনিন আই বা ইসিজি করতে হবে, যে কোনো চেঞ্জেস আসছে কিনা সেটা দেখার জন্য। একেবারে যথার্থ বলেছেন। শুধু ঈদ বলে অথবা হঠাৎ খাবার বলে সেটাকে কিন্তু অবহেলা করা যাবে না, ঠিক হবে না। ডাক্তার শহীদুল আলম, আমরা যেটা জানতে চাই যে এই সময়ে যে বাচ্চারা গ্রামে যাচ্ছে, বিভিন্ন খেলাধুলায় করছে, তাদের যে প্রাথমিক যে কিছু পড়ে যাওয়া আঘাতজনিত কারণে তাদের যে সমস্যা, অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে অনেকে হাত ধরে টান দিয়ে একটু ঘোরাচ্ছে, খেলছে, এমন সময় যে এলবোটা পুল হয়ে যায়, এটাও কিন্তু অনেক সময় বুঝতে পারে না। এই ধরনের ক্ষেত্রে আসলে কি কি প্রাথমিক চিকিৎসাগুলো আমাদের চিন্তা করা দরকার, অথবা পড়ে গেলে কি কি ধরনের প্রাথমিক চিকিৎসা করা দরকার? পড়ে যাওয়ার পর প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, যে জায়গাটা ব্যথার কথা বলছে সেই জায়গাটা আসলে দেখতে কীরকম দেখাচ্ছে, জায়গাটাকে ফুলে উঠছে কিনা, লাল হয়ে যাচ্ছে কিনা, গরম হয়ে যাচ্ছে কিনা। এখন এই মুহূর্তে যেটুকুন ফুলে থাকলো, এটা কি এরকমই রয়ে যাচ্ছে না সময়ের সাথে সাথে আরও বাড়ছে? যদি সময়ের সাথে সাথে ফোলাটা বাড়তে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে ইভ্যালুয়েট করার প্রয়োজন হবে। প্রাথমিক চিকিৎসার কথা যদি বলি, তাহলে প্রথমেই যেমন বাচ্চাকে রেস্টে রাখার জন্য বলতে হবে, যেটা আমি ডেফিনেটলি স্বীকার করে নিচ্ছি, ওই সময় এটাকে করা খুব কঠিন কাজ হবে। আরেকটা যেটা করতে হবে, যে যেই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয় এটাকে কিন্তু একটু উঁচু করে রাখার কথা বলতে হবে, এলিভেশন করে। হাতে আঘাত পেলো, তাহলে হাতটাকে একটু উঁচু করে রাখতে হবে, পায়ে আঘাত পেলে পায়ের তলাটা বালি দিয়ে জিনিসটাকে একটু উঁচু করে রাখতে হবে। আমরা যে কোনো আঘাত পেলে গ্রামে গঞ্জে আগে থেকেই যেমন ঠান্ডা দিয়ে, বরফ দিয়ে দিই, এটা কিন্তু খুবই একটা ভালো প্র্যাকটিস। কোনোভাবে এখানে কিন্তু গরম শেক দেওয়ার কোনো সুবিধা না, মানে সুযোগ নেই। এখানে অবশ্যই বরফ দিয়েই এটাকে একটু ঠান্ডা দিয়ে দিতে হবে, যাতে ফোলাটা কোল্ড কম্প্রেশন, তাহলে যাতে এটা আস্তে আস্তে কমে আসতে পারে। দরকার হলে যদি খুব বেশি ব্যথার কথা বলে, তাহলে নাপা জাতীয় ওষুধ সিরাপ বা ট্যাবলেট ফর্মে সেটাও একটু খাওয়ানো যেতে পারে। আমরা ইমোবিলাইজ করে রাখি, যে একটু কোনো একটা ব্যান্ডেজ দিয়ে কিছু দিয়ে রেখে একটু অবজার্ভ করতে হবে। এটা যদি না বাড়ে, একই রকম থাকে, এবং এরপর যদি বাচ্চা এটা নিয়ে আবার হাঁটাচলা করতে পারে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে হয়তো বড় কোনো আঘাত হয়তো সে পায়নি। কিন্তু যদি দেখা যায় যে এটা ক্রমানুগত আস্তে আস্তে অল্প অল্প করে বেড়েই যাচ্ছে, বাচ্চাটার খোরানোর পরিমাণ বাড়ছে, সেই হাতটাকে খেলছে, 3 হাত পা ব্যবহার করে, যে হাতটা আঘাত পেয়েছে সেই হাতটাকে সরায় রাখতে, নাড়াচাড়া করতেছে না, তাহলে কিন্তু এটাকে আর মানে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নাই। এটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে একটু ইভ্যালুয়েট করে দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। নিজে বুঝতে না পারলে নিকটতম যে কোনো একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। একটা এক্সরে করে দেখলেও এটাকে আমি বলবো না যে খুব বেশি অতিরঞ্জিত চিকিৎসা হয়ে যাবে, কারণ সাবধানতার কোনো বিকল্প নেই। অল্প আঘাত শুরুতেই দেখতে পারলে ব্যাপারটা অনেকটাই সহজ হয়। আচ্ছা, মনে হয় তেমন কিছু হয় না, আচ্ছা 2-1টা দিন দেখি, তখন এরকম অনেক ছোট আঘাতও কিন্তু পরবর্তীতে বড় আঘাতে পরিণত হয়ে যায়। তো প্রাথমিক চিকিৎসা হিসেবে একটু রেস্ট, একটু আইস কম্প্রেশন, হাত বা পাটাকে একটু উঁচু করে রাখা, এবং একটু চোখে চোখে রেখে দেখা যে এটা ফুলছে কিনা, বাড়ছে কিনা প্রবলেমটা, এই কয়েকটা জিনিসের দিকে অন্তত প্রাথমিক চিকিৎসা পার্ট হিসেবে চোখে চোখে রাখা উচিত, এবং এটি সতর্ক নজরে রাখা। ডক্টর নিঘাত, যদি বাড়িতে কোনো কার্ডিয়াক পেশেন্ট থাকে, তাহলে তার ঈদটি কেমন হওয়া উচিত?
একেবারেই মানে বাস্তবধর্মী একটা প্রশ্ন করলাম। না, একটা আমি সবাই পেশেন্টদেরকে যেটা বলি যে কার্ডিয়াক পেশেন্ট কিন্তু সবসময় আমি কার্ডিয়াক পেশেন্টটা মনে রাখার প্রয়োজন নাই। কার্ডিয়াক পেশেন্ট বাকি 8-10 জনের মতোই স্বাভাবিকভাবেই ঈদ যাপন করবেন। এখন ঈদ এমন না যে শুধু উনি কার্ডিয়াক পেশেন্ট বলে ওনার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকবে, বাকিদের জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না। জিনিসটা কিন্তু সেরকম না। জিনিসটা হচ্ছে যে রেস্ট্রিকশন যেটা, যে নিয়মের মধ্যে থাকা, এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য, নট অনলি ফর দ্য কার্ডিয়াক পেশেন্টস। এটা উনি যেরকম মেনে চলবেন সেরকম সবাইকেই মেনে চলতে হবে। ধরেন তেল চর্বি জাতীয় খাবারগুলো আমরা একটু কম খাই, একটা লিমিটের মধ্যে থাকি, খাবো তো অবশ্যই, কিন্তু সেটা একটা যেন একটা নিয়মের মধ্যে থাকে, হিসাবের মধ্যে থাকে। বেহিসাবি কোনো কিছুই করা যাবে না। তাই বলে উনি একদম খাবেন না সেটাও না, উনি খাবেন, উনি হিসাবের মধ্যে খাবেন, উনি যতটুকু অ্যালাউড উনি ততটুকুই খাবেন এবং স্বাভাবিকভাবেই আসলে স্বাভাবিকভাবেই ঈদ উদযাপন করবেন। ধন্যবাদ নিঘাত। ডাক্তার ববি, আমি যদি আরেকটু জানতে চাই যে এই বাংলাদেশের এখন দেখা যাচ্ছে যে এই সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকখানি বেড়ে যায়, বিশেষ করে বাড়ি যাওয়ার সময়, বাড়ি থেকে ফেরার সময়, এবং বিশেষ করে অর্থোপেডিক হসপিটালগুলোতে এর একটি ব্যাপক চাপ পড়ে, মানে বেশিরভাগ পেশেন্টগুলো সেখানে আসে এবং শিশুরাও কিন্তু তার শিকার। সাধারণত বাচ্চাদের আসলে কি কি ধরনের এই ধরনের ট্রমা ইনজুরিগুলো হচ্ছে এবং সেক্ষেত্রে আসলে কি কি ধরনের ব্যবস্থা সরকারি বা বেসরকারি পর্যায়ে রয়েছে? সরকারি হাসপাতাল সবগুলোতে আমাদের অর্থোপেডিক্সের ট্রমা কারণে যে ব্যবস্থাগুলো আছে এগুলো সবগুলোতেই একই রকম ব্যবস্থা নিয়ে রাখা আছে কম বেশি। কোনো স্পেশালাইজগুলোতে হয়তো একটু বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একটা নিদেন পক্ষে একটা এক্সরে করা, ওটাকে ডিমোবিলাইজ করার জন্য একটা প্লাস্টার দেওয়ার ব্যবস্থা, একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সবগুলোই কিন্তু সরকারি হাসপাতালে আছে। এরকম যে কোনো বাচ্চা বা যে কোনো বয়স্ক মানুষও যদি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যদি এরকম কোনো হসপিটালে পৌঁছায়, তখন একটা স্ট্যান্ডার্ড চিকিৎসাই কিন্তু তাকে সবসময় দেওয়া হয় এবং প্রয়োজন বুঝে তখন তাকে রেফার করা হয়। এবং যেটাকে যখন যে জায়গায় চিকিৎসা করা যদি সম্ভব নাও হয়, তাহলে প্রাথমিক চিকিৎসাটুকুন প্রদান করে তার অবস্থা যাতে আর খারাপ না হয় এটুকুন এনশিওর করে এরপরেই কিন্তু আমাদেরকে রেফার করে পরবর্তী হায়ার সেন্টারে পাঠানো হয়। এবং এর মাধ্যমে বাচ্চাদের বেলাতে যেটা হয় যে বাচ্চাদের এক্সরেতে অনেক সময় ভালো কিছু বোঝা যায় না, বোঝা না যাওয়ার কারণে এই কারণে তাদের এক্সরেতে তাদের হাড়ের সব কিছু অংশ পুরোপুরি আসতেও চায় না, না আসতে পারলে অনেক সময় মেডিকেল অফিসারদের পক্ষে এটা বোঝা কঠিন হতে পারে। তো সেক্ষেত্রে আমি সাধারণত আমার ট্রেনি যেমন যারা ডক্টর তাদের সবাইকে বলি যে যদি তেমন কিছু বোঝা না যায় কিন্তু দেখে মনে হচ্ছে আঘাত থাকতে পারে, তাহলে আঘাতজনিত চিকিৎসা দিয়ে দেওয়ার মধ্যে কিন্তু কোনো ক্ষতি নেই। আমরা তাকে একটা এলবো ব্যাগ দিয়ে দিতে পারি, একটা প্লাস্টার দিয়ে দিতে পারি, এতে তার ইমোবিলাইজেশনও হবে, আঘাত থাকলে চিকিৎসা হবে, আঘাত যদি নাও থাকে 4-5 দিন পর তো সে পরবর্তী একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর সুযোগ অবশ্যই পাবে। ফলে এই চিকিৎসাগুলো কিন্তু তখন ওইভাবে আমাদের দেওয়া খুবই কাজের প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ববি। এবং ডাক্তার নিঘাত, আমরা একেবারে শেষ পর্যায়ে শুধু জানতে চাই যে ঈদের শপিং কি নিজে করা হয়? হ্যাঁ, করা হয়। আসলে কি নিজেই করেন নাকি ডাক্তার ববির শপিং আপনাকে করতে হয়? ওটা তো অবশ্যই করতে হয়। আচ্ছা, খুবই দারুণ আসলে। এবং এই এখন কি আর কি এরকম মনে হয় যে এবারে ঈদের পোশাকটা কেউ যাতে না দেখে? না, এখন ওই জিনিসটা নাই, এখন আর এটা নাই বাচ্চাদের। ডাক্তার ববি, আমরা আসলে খুবই চমৎকার কিছু সময় কাটালাম। একেবারে শেষ পর্যায়ে জানতে চাই যে এবার ঈদে আসলে আমাদের যারা রয়েছেন, যারা পেশেন্ট, এই রেসপন্সিবিলিটি যেটা আপনি দীর্ঘদিন পালন করেছেন, তাদের প্রতি আসলে কখন এরকম হয়েছে ঈদের দিনে ডিউটি করতে হয়েছে? এখন যেহেতু আমি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত চলে আসছি, এখন আমাকে হয়তো সরাসরি এর মধ্যে ইনভলভ হতে হয় না। আমাদের অন কল সিস্টেম আছে, আমি হয়তো এখন সেটার মধ্যে আছি। আমার জুনিয়র ডাক্তার যারা আছে তারা আগে প্রথমে ফেস করার পর যদি ওরকম কোনো দরকার মনে করে আপনার সাথে ফোনে আলাপ করে, এবং সেরকম বেশি দরকার আমাকে কল করে তখন আমি যে হয়তো দেখেও আসি। বাট ওই লাইফটা কিন্তু আমরাও পার করে এসেছি। এক সময় ঈদের সময় আমাদেরকে ধরাই ছিল যে ঈদের সময়, ঈদের আগের দিন, ঈদের দিন অথবা ঈদের পরের দিন, যে কোনো একদিন আমাকে একটা নির্দিষ্ট হাসপাতালে পার করতে হবেই। ছুটি বলে এখানে কোনো কিছু দাবি করা যাবে না। কিন্তু সেই জায়গা থেকে হয়তো আমি এখন সরে আসছি, বাট আমি আমার দায়িত্বের কথা এখনো ভুলি না। আমার জুনিয়র ডক্টর যারা আছে তাদের কথা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করি যে তারা কেমন আছে, কিভাবে আছে, ঠিকমতো ডিউটি করতে পারছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমাদের যার পক্ষ থেকে তাদেরকে যতটুকু সাহায্য করা যায়। আমি হয়তো একটা অনুরোধ সবাইকে করব, ঈদের সময় যদি আপনাদেরকে কখনো হাসপাতালে যেতেই হয়, অসহিষ্ণু ভাবটা না দেখিয়ে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি সহযোগিতা আপনারা ওদের পক্ষেও পাওয়া সম্ভব। একেবারেই অসংখ্য ধন্যবাদ ডাক্তার কাজী শহীদুল আলম ববি, এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার নিঘাত ইসলাম। এবং পুনরায় ঈদ মোবারক। আপনাদের আজকের ঈদের সারাদিনটি ভালো কাটুক এবং সুন্দর কাটুক,
এবং নিশ্চয়ই ভবিষ্যতে আবারও কথা হবে আপনাদের আপনাকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আজকের এই ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিনে আমরা একজন চিকিৎসক দম্পতির হৃদয়ের গল্প আমরা শুনলাম এবং একই সঙ্গে তাদের চিকিৎসক যে রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে, সেই বিষয়টা নিয়ে তারা কথা বলেছেন, কিছু টিপস দিয়েছেন আমাদের দর্শকদের জন্য, বিশেষ করে পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের বাচ্চারা যারা আঘাতপ্রাপ্ত হয় তাদের জন্য টিপস, আমরা কার্ডিয়াক কিছু টিপস পেলাম যে কাদের আসলে স্ক্রিনিং আওতায় আসা উচিত এবং বুকের ব্যথাকে কখনোই মানে অবহেলা করা উচিত না, সবসময় গুরুত্বের সাথে দেখা উচিত। আশা করছি যে ঈদ আপনার জন্য ভালো কাটবে, সুন্দর কাটবে। সবাইকে আবার ঈদ মোবারক, অসংখ্য ধন্যবাদ।